রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি চুপচাপ অফিসে চলে যাই। 4 বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি। মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। স্বামী হিসাবে তিনি যথেষ্ট ভালো ছিলেন। অফিসে এসেও আমি কোনোভাবেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলাম না। তাজুলের মুখে রাত এমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ। তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা তো আমার কল্পনাতেও ছিল না। এতদিন তো এমন ছিল না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি কেমন যেন খিটখিটে মেজাজ নিয়ে থাকে। লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে। তবে কি আমাদের মাঝখানে অন্য কোনো মেয়ে? না। দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল। অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতাই প্রথমবার হচ্ছে। স্বামীর হাতে প্রথম জ্বর খাওয়া, রাগ করে খাওয়া বন্ধ করা, সকালে উঠে রান্না না করা, অফিসে খাবার না নিয়ে আসা, অদ্ভুত অভিজ্ঞতা। দুপুর তখন 2:40। রিসিপশন ডেস্ক থেকে আমার অফিস টেলিফোনে কল দিয়ে বলল, আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে। রিসিপশনে বলা সেই ভদ্রলোক তাজুল ছাড়া আর কেউ নয়। তাজুল আমার অফিসে কোনোদিন আসেনি। তার এই অফিসে আসাটাও আজ প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে যাচ্ছে। একটু হাসলাম। আমি অনুমতি দিয়ে ফোন রাখি। কয়েক সেকেন্ডের মধ্যে তাজুল আমার রুমের মধ্যে এলো। তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ঘেমে চপচপে শরীর, চেহারার মধ্যে মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট। ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে তো এরকম করার কথা নয়। তার মানে অন্য কিছু একটা ঘটনা আছে। কিন্তু সেটা কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? বললাম, কি হয়েছে? এভাবে ঘামছো কেন? আর তুমি এ সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। কি হয়েছে? রাতের আর সকালে সবকিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আহা বাবু, আগে ভালো করে বলো কি হয়েছে। তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। না, রাতের বিষয় কিছু না। তাহলে কি হয়েছে ভালো করে বলো। আমি লাঞ্চ করতে বাসায় গেছিলাম। প্রতিদিন আমি বাসা থেকে দুপুরের খাবার নিয়ে আসি, কিন্তু তাজুল লাঞ্চ টাইমে বাসায় গিয়ে খায়। আমি তো সকালে রান্না করিনি। তাহলে বাসায় গেলে কেন জানতে পারি? তোমার মোবাইল আজকে বাসায় রেখে এসেছো তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা বলো না কেন? 12টার দিকে আফরিন আমার কাছে কল করেছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 4 বছরের ছোট। আর ওর এখনো বিয়ে হয়নি। মাঝে মাঝে সে চলে আসে আমাদের কাছে, কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে 2বার চলে আসবে ভাবিনি। কারণ কি? আফরিন কল দিয়ে কি বলেছে? আমাকে বলল যে দুলা ভাই আপাতত কল রিসিভ করে না। আমি তো আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। যেহেতু আফরিন এভাবে হুট করে কখনো আসে না, তাই সন্দেহ হচ্ছে তাজুল হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছে। নিশ্চয়ই আমার রাগের কথা বলে ওকে নিয়ে এসেছে ওকালতি করতে। কিছুটা রাগ হলো। এই তুমি আফরিনকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন? তাজুল এখনো ঘামছে। কই, আমি তো বলিনি কিছু। সে আমাকে হঠাৎ কল দিয়ে বলল যে সে বাসার সামনে। আমি তাকে আমার অফিসের সামনে যেতে বলি। তারপর আফরিন অফিসের সামনে গেল। আমি ওকে বাসার চাবি দিলাম। আফরিন বাসায় চলে গেল। যাবার সময় শুধু বললাম, তোমার আপার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই সকালে রান্না হয়নি। আফরিন বলল, ঠিক আছে দুলা ভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো। আপনি খেতে চলে আসবেন দুপুরে। তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও। আমি বরং আজ হোটেলে খাবো। ও বলল, তা কি করে হয় দুলা ভাই? আপনার অফিস থেকে তো কাছেই, আপনি বাসায় চলে যাবেন। তাজুল আবার বলল, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হচ্ছিলাম, কারণ এর আগে 3বার কল করেছে। আফরিনের নাম্বারে কল দিলাম। আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশের বাজার থেকে 2 কেজি দই কিনে বাসার সামনে গেলাম। তুমি পরশু বলেছিলে দই কিনতে। আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল, আর কল দিতে হবে না, আপনি চলে আসুন। তাজুল থেমে গেল। ওর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে আরো। আমি ধৈর্য ধরতে না পেরে বললাম, আমাদের রুমের মধ্যে কি হয়েছে? আমি বলতে পারবো না, তুমি আমার সঙ্গে চলো এক্ষুনি, বাসায় গিয়ে দেখবে। ন্যাকামি করো না তো, বলো কি হয়েছে। আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে। ওর ওড়না দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে। চোখগুলো এখনো খোলা। তাজুল কাঁপছে। আমার শরীরও তখন কাঁপা শুরু করেছে। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বললে? তাজুল আমার হাতটা ধরেই বলল, মিতু বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি শুধু ওকে চাবি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি বাসায় যাবার আগেই কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে। আমার দম বন্ধ লাগছিল। তাড়াতাড়ি কাউকে কিছু না বলে অফিস থেকে বের হলাম। তাজুল আমার পেছনে পেছনে আসছে আর বলছে, আমি এখনো কাউকে কিচ্ছু বলিনি। বিশ্বাস করো, খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে চলে এসেছি। একটা সিএনজি নিয়ে আমরা দুজনেই একই সঙ্গে বাসায় এলাম। দারোয়ান আমাকে দেখে অবাক হয়ে বলল, ভাবি আপনাকে এমন লাগছে কেন? আর এমন সময় আপনি বাসায়? কোথাও কিছু হয়েছে নাকি ভাইজান? ফ্ল্যাটের মধ্যে ঢুকে আমাদের রুমের মধ্যে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না, কেউ একজন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাজুল নিচ থেকে আসার সময় দারোয়ানকে বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠাতে। একটু পরেই সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠের আওয়াজ শোনা গেল। তাজুল তাকে বেডরুমে নিয়ে এলো। আমি তখন ফ্লোরে বসে আছি। কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে গেছে। বাড়িওয়ালা তখন তাজুলের কাছে কি হয়েছে সব শুনতে শুনতে পুলিশের কাছে কল করে। আপন ছোট বোনের এমন লাশ দেখে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফেরে তখন দেখি সামনেই তাজুল দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরে সাদা পোশাকের পুলিশ। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এখন ঠিক আছেন? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। ওসি সাহেব আবার বললেন, আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম। বাসার দারোয়ানের বর্ণনা আর ফ্ল্যাটের পরিস্থিতি দেখে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি। আপনার বোনের লাশ পোস্টমর্টম
করতে পাঠানো হয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি কি বলেছে সেগুলো একটু বলবেন। আর আপনার সন্দেহে কেউ আছে নাকি? থাকলে বলুন। আমি তাজুলের দিকে তাকিয়ে আছি। অসহায় দৃষ্টিতে তাজুল আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে। তারপর পুলিশ তাজুলকে থানায় নিয়ে গেল। খালি কফির কাপটা হাতে নিয়ে সাজু ভাই বসে আছে। কফি খেতে খেতে মিতুর কাছ থেকে এতক্ষণ ধরে সবকিছু শুনছিলেন তিনি। গতকাল খুনের ঘটনা ঘটেছে। প্রথমে সাজু গিয়েছে থানায়, তারপর গিয়েছে তাজুলের অফিসে, সেখান থেকে মিতুর অফিসে গিয়ে তারপর এসেছে বাসায়। সাজু ভাই বললেন, সবকিছুই তো বললেন মিসেস মিতু, বাট 4 বছরের মধ্যে প্রথম ঝগড়া কেন হয়েছে সেটা তো বললেন না। মিতু বলল, সেরকম কোনো বড় বিষয় না। আর একটা প্রশ্ন, আপনি বলেছেন আপনি অফিস ক্যান্টিন থেকে দুপুরে লাঞ্চ করেছেন, কিন্তু আমি খবর নিয়ে এলাম যে আপনি লাঞ্চের সময় অফিস থেকে বের হয়েছিলেন এবং প্রায় 1.5 ঘন্টা পরে অফিসে প্রবেশ করেছেন। মিতু চুপ করে রইল। সাজু বলল, কোথায় ছিলেন? সত্যটা ভালো করে ভাবুন। আমি বরং ততক্ষণে রান্নাঘরে গিয়ে ঘুরে আসি। আপনার বোন গতকাল কি কি রান্না করেছে সেটা তো দেখা দরকার, তাই না? রান্না করতে পেরেছে নাকি তার আগে খুন হয়েছে সেটা বরং দেখে আসি। মিতু খুব অবাক হয়ে তাকিয়ে রইল। সাজু তার সেই চিরচেনা গম্ভীরতার মধ্যে ঠোঁটের আগায় হাসি দিয়ে রান্নাঘরে গেল। অবাক হয়ে 5 মিনিটের মতো তাকিয়ে থেকে আবার মিতুর কাছে এসে বলল, আপনার স্বামীকে না নিয়ে পুলিশ আপনাকে ধরে নিয়ে গেলেই বেশি ভালো হতো। সম্মানিত ভিউয়ার্স, গল্পের মধ্যে টান টান উত্তেজনা রেখে এখানেই শেষ করলাম। পরের পর্ব পেতে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব, শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।